আসসালামু আলাইকুম। স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদে আমরা মূলত আলোচনা করি বাংলাদেশের প্রাকৃতিক, বনজ, মানব সম্পদ নিয়ে। ইতিপূর্বে আমরা পাট, ধান, চা, মৎস্য ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করেছি। বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে। বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ঢাকার পরিচালক শওকত ইমরান আরাফাত। আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আপনাদের যে প্রতিষ্ঠান ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, এটার আসলে প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এবং আসলে কি কি কার্যক্রম আপনারা পরিচালনা করেন? ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন এটা সাধারণত প্রায় প্রতিটা দেশেই একটা রাখার চেষ্টা করা হয়। তো বাংলাদেশে এই যখন অর্থনৈতিক ডেভেলপমেন্টের দিকে আমরা যখন যাচ্ছি ধীরে ধীরে, যদিও তখন এটা পূর্ব পাকিস্তানের অংশ ছিল, তো ওই সময়ে হঠাৎ ব্রিটিশ একটি কনসাল্টিং ফার্মের মাধ্যমে আমাদের দেশে যারা তখন বন সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তারা চিন্তা করলেন যে ঢাকা শহর তো একটা সময় আসলে খুব দূষিত একটা নগরী হয়ে যেতে পারে, ওভার পপুলেটেড হয়ে যেতে পারে। তো যে কারণে এখানে বৃক্ষটাকে বা বন্য প্রাণী যেগুলো আছে এগুলোকে টিকিয়ে রাখাটা একটা দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে। তো সেই চিন্তা থেকেই 1961-এ কিন্তু এই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, যেটাকে আমরা জাতীয় উদ্ভিদ উদ্যান হিসেবেও চিনি, সেটা প্রতিষ্ঠা করা হয়। এখানে আসলে আপনাদের মূলত অ্যাক্টিভিটি কি থাকে বা আসলে জাতীয় আপনারা প্রতিষ্ঠান একটি, সেই হিসাবে আপনারা কি কি কার্যক্রম পরিচালনা করেন ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের থেকে? ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ইটসেলফ এটা নিজেই একটা ভূমিকা পালন করছে। এটা ঢাকা শহরে এটা 11,000 এর চেয়ে বেশি একরের একটা শহর এটা। তো এখানে একটা পাশে 215.22 একর জমি নিয়ে এই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনটা প্রতিষ্ঠিত হয়। তদ্রূপ আরেকটা গার্ডেন এটার আন্ডারে আছে, যেটাকে আমরা বোটানিক্যাল গার্ডেনের স্যাটেলাইট ইউনিট হিসেবে চিনি, সেটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বলদা গার্ডেন। সেটার আয়তন হচ্ছে 3.38 একর। তো দুই পাশে যেই দুটি উদ্যান, এই দুইটা মিলেই কিন্তু আসলে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনটা আমরা বিবেচনা করে থাকি। আসলে এটা যে ঢাকা শহরের উপরে যে অবস্থিত, এটার একটা হিউজ একটা ইকোলজিক্যাল বা এনভায়রনমেন্টাল একটা ইম্প্যাক্ট কিন্তু এই সিটির উপরে আছে। সাধারণত আসলে বন এবং বন্যপ্রাণীর এই অবদানগুলা আসলে খুব সহজেই যে আমরা বলে ফেললাম এবং মানুষ বুঝে যাবে তেমন না। এগুলোর বেশিরভাগই হচ্ছে কি আপনার খালি চোখে দেখা যায় না এই কন্ট্রিবিউশনগুলো। তো আমরা যদি সায়েন্টিফিক আমরা হিসাব নিকাশে যাই বা ব্যাখ্যার দিকে যাই, তাহলে অবশ্যই এখানে আমরা হিউজ একটা ইম্প্যাক্ট আমরা জনগণের সামনে দেখাতে পারবো। এখানে আসলে কত প্রজাতির গাছ আছে বা কি পরিমাণ আসলে আমরা মানে প্রকৃতির এখানে ডাইভার্সিটিটা দেখতে পাই? ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন আসলে আইনগতভাবেই এমন একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ যে সবচেয়ে বেশি উদ্ভিদ বৈচিত্র্য তারা সংরক্ষণ করবে এবং এটাকে একটা এডুকেশন এলিমেন্ট বা একটা রিসার্চ এলিমেন্ট হিসেবে এটা ন্যাশনের কাছে তুলে ধরার চেষ্টা করবে। তো সেই আঙ্গিকে আসলে দেশীয় হোক বা বিদেশীয় হোক, একটা উদ্ভিদের একটা যতটুকু সম্ভব একটা বৈচিত্র্য তৈরি করা যায়, এটাই হচ্ছে আমাদের বোটানিক্যাল গার্ডেনের মেইন ফিলোসফি। তো এই জন্য এখানে 500-এর অধিক আপনি দেশীয় উদ্ভিদ প্রজাতি যেমন পাবেন, ঠিক আবার 500-এর চেয়ে বেশি আবার বৈচিত্র্যের একটা বিদেশি উদ্ভিদ প্রজাতিও পাবেন। তো আইনগতভাবেই এটা সিদ্ধ যে যেহেতু এখানে গবেষণা করতে হবে, এখানে যেহেতু আপনার এডুকেশনের পারপাস আছে এবং জেনারেশন যেহেতু উদ্ভিদ সম্পর্কে জানবে ইন ফিউচার, তাদের জন্য আমাদেরকে যে এই ইনফরমেশন ফ্লোটা যে আমাদের ধরে রাখতে হবে, তো এই কাজটাই হচ্ছে কি আমাদের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন করে থাকে। তো এখানে এই যে উদ্ভিদ বৈচিত্র্যটা আমরা যদি ইন টোটাল আমরা যদি বলি, 2018-19 সালে একটা হিউজ একটা সার্ভে করা হয়েছিল এখানে একটা প্রকল্পের মাধ্যমে, সেখানে 1042টা প্রজাতি এখানে আইডেন্টিফাই করা হয়েছে। যদি এখানে অনেক মাইক্রো উদ্ভিদও আছে, আপনার অর্কিড জাতীয় আছে, হাইড্রো প্ল্যান্ট আছে। তো যদি বড় টিম্বার জাতীয় গাছের কথা যদি বলতে চাই স্পেসিস, তাহলে 1042টা প্রজাতির আমাদের এখানে উদ্ভিদ রয়েছে। সর্বমোট আসলে উদ্ভিদের সংখ্যা অ্যারাউন্ড কত হতে পারে বোটানিক্যাল গার্ডেন? সর্বমোট উদ্ভিদের সংখ্যা ওই যে আপনাকে বললাম যে আমরা যদি বৃক্ষ প্রজাতির উদ্ভিদকে বিবেচনা করি, তাহলে এখানে সর্বমোট 80,000-এর মতো উদ্ভিদ আমরা এখানে সেন্সাসে কাউন্ট করেছি। এই সংখ্যাটাকে আসলে বৃদ্ধি করার চেষ্টা আপনারা করছেন কিনা বা আরও ডাইভার্সিটি আনার চেষ্টা করছেন কিনা বোটানিক্যাল গার্ডেন থেকে? একটা জায়গায় যখন আপনি প্লান্টেশন বা বনায়ন যখন আপনি চিন্তা যখন আপনি করবেন, তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটা টোটাল এরিয়াটা কত
এবং এই এরিয়াটার মধ্যে আমি ঠিক সাইন্টিফিক্যালি কিভাবে কত ডিস্টেন্সে এবং কোন জায়গায় কোন স্পেসিসটা আমরা যদি রোপণ করি তাহলে এটা কিভাবে এটা পরিবেশের জন্য উপযুক্ত হবে। কারণ আমি যদি একটা জায়গায় যদি আমি খুবই ডেন্সলি যদি আমি যে ঠিক যেমন শাক ক্ষেত আমরা করি, পাট ক্ষেত আমরা করি, ঠিক ওভাবে যদি আমরা একটা বনায়নের জন্য কাজ করি তাহলে অনেক সময় দেখা যাচ্ছে সেটা একটা হেলদি একটা ফরেস্ট হতে পারে না। তো এই জন্য আমরা ন্যাচারাল যে ইকোসিস্টেমটা সেটাকে আমরা তৈরি করার জন্য আমরা সাধারণত সাইট স্পেসিফিকভাবে আমরা প্ল্যানিং করে থাকি বনায়নের জন্য। তো আসলে এখানে উদ্ভিদের সংখ্যাটা বাড়ানোটা আসলে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে সেটা বিষয় না, এখানে একটা ইউনিফর্ম সাইন্টিফিক একটা ডিস্ট্রিবিউশন, এই জিনিসটা আসলে খুব বেশি জরুরি। যদিও 1961 সালে একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে করা হয়েছিল, এটা কিন্তু কালক্রমে এটা বিভিন্ন ধরনের ব্যবস্থাপনায় এবং লোকাল পিপলের অন্য পার্সপেক্টিভে ইউটিলাইজেশন ইত্যাদি কারণে কিন্তু এটা তার ইউনিফর্মিটিটা কিছুটা হারিয়েছে। আমরা এখন খুব চেষ্টা করছি এটার মাস্টার প্ল্যানটা আমরা যাতে যুগোপযোগী করে এটাকে আমরা রিভিজিট করে এটাকে আবার ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে যেতে পারি। তাহলে সেটা যদি করা সম্ভব হয়, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন এবং একটা প্লান্ট স্পেসিস ডাইভার্সিটি হাব হিসেবে এটাকে ক্রিয়েট করা সম্ভব হবে। প্রায় ৬০-৬৫ বছর পার হয়ে গিয়েছে। কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা উদ্ভিদ সংরক্ষণের ক্ষেত্রে, যেহেতু দূষণ বাড়ছে, নগরের পরিবেশ খারাপ হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জগুলো কি ফেস করেন আপনারা? ওভারঅল ঢাকা সিটির কথা বলেন তাহলে এটা আসলে এক্সট্রিমলি পলিউটেড একটা সিটি, এটা আমাদের আসলে নিজ থেকে বলার কিছু নাই, এটা আমরা সকলেই জানি। তো এই সিটির মধ্যে আসলে আপনি যদি অরিজিনাল ফরেস্টের ডেফিনিশন যদি বলতে চান, সেই অনুযায়ী কিন্তু আসলে এখানে কোনো ফরেস্ট নেই। কারণ ঢাকার ল্যান্ডস্কেপ বা এখানে যে আমার টোপোগ্রাফি সেটাই এমন যে আসলে এখানে কোনো টিলা বা পাহাড় জাতীয় কোনো অংশ নেই, যে কারণে সাধারণত এখানে আমরা বন রাখতে হবে এই প্রয়োজনীয়তাটা অনুভব করিনি। তো যেহেতু 215 একর জমি নিয়ে যেহেতু ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, তো ওইখান থেকেই আমরা চেষ্টা করছি যে কিভাবে ঢাকা সিটিতে আমরা গ্রিনিংটা বাড়াতে পারবো সেটা। তো আসলে বোটানিক্যাল গার্ডেনের ক্ষেত্রটা হয়ে গেছে এই গার্ডেন এরিয়াটা এবং এর ভিতরে যে কনজারভেশন বা এখানের মধ্যে যে জিনপুল সংরক্ষণ বা এটাকে রিসার্চ বা এডুকেশনের জন্য যে ব্যবস্থা করা, সেই বিষয়টাই। তো বোটানিক্যাল গার্ডেন থেকে অন্যান্য জায়গায়ও সাপোর্ট দেওয়া হয় ঢাকা সিটির। আসলে যদি কেউ বনায়ন করতে চায় তাদেরকে পরামর্শ দেওয়া হয়, তারপর কেউ যদি বৃক্ষ নিয়ে কোনো বিষয় জানতে চায়, কোনো সেন্সাস করতে চায়, কোনো রিসার্চ করতে চায়, সেই বিষয়ে তাদেরকে সাপোর্টিং দেওয়া হয়। তো আলটিমেটলি আপনি যদি এই একটা খণ্ড লিটল ফরেস্ট, এটাকে যদি আপনি ঢাকা সিটির একটা ফরেস্ট হিসেবে যদি আপনি চিন্তা করেন, তাহলে এটার কিন্তু অনেক বেনিফিট আপনি ঢাকা শহরে কিন্তু আপনি দেখাতে পারবেন। কিছুদিন আগেও কম্পাস ইউএস ফরেস্ট সার্ভিস, আমাদের বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট, আমরা সমন্বিতভাবে একটা প্রকল্প আমরা বাস্তবায়ন করেছিলাম, কম্পাস প্রজেক্ট। তো সেই প্রকল্পে কিছু সুন্দর কিন্তু আউটপুট কিন্তু আমরা ওখান থেকে পেয়েছি। যেমন বলা হচ্ছে ওই রিপোর্ট অনুযায়ী ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন এটা প্রায় ৫,০০০ টনের মতো কার্বন এটা স্টক করে রাখছে। তো এই কার্বনটা যদি আপনি ঢাকা সিটির মধ্যে ছেড়ে দেন, তাহলে কিন্তু ঢাকা সিটি এটা একেবারে একদিনের জন্য বসবাস অযোগ্য হয়ে পড়বে, এরকম একটা বিষয়। আর প্রতিটা দিন এই প্রতিটা উদ্ভিদ, ইভেন প্রতিটা যে পানির যে উদ্ভিদ, ছোট্ট উদ্ভিদ, সেটাও কিন্তু কি করছে, বায়ুমণ্ডল থেকে কার্বন কিন্তু শোষণ করে নিচ্ছে। আমরা কলকারখানা থেকে, তারপর গাড়ির যে ধোঁয়া আছে সেখান থেকে, ইভেন আমরা হিউম্যান, আমরা প্রতিদিন কিন্তু কার্বন নিঃসরণ করছি এবং এটাকে বায়বী আকারে নিঃসরণ করছি, যেটা কিন্তু আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কিন্তু কি খুবই ভয়ানক একটা বিষয়। তো এই গাছটাই কিন্তু আপনার এই কার্বনটাকে শোষণ করে আমাদের এই পরিবেশটাকে, আমাদের এই যে জলবায়ু, সেটাকে কিন্তু কি রাখছে, ঠিক রাখছে। বোটানিক্যাল গার্ডেন একটা হিউজ একটা পপুলেশন, একটা গাছের একটা অংশ আছে, এটা পুরাটাই একটা গ্রিন সবুজ। এখানে প্রায় 93%-এর উপরে, 96%-এর উপরে ক্যানোপি কাভার আছে, কিন্তু টোটাল গ্রিন কাভার। এই টোটালটাই কিন্তু কি করছে, আপনার কার্বন সিঙ্ক করছে। তো এটা বায়ুমণ্ডলে যেমন দূষণ কমাচ্ছে, তেমনি কিন্তু এই যে এয়ার পলিউশন কমানো, তারপর হচ্ছে হিট আইল্যান্ড কমানো, তারপর হচ্ছে ইভেন এটা নয়েজ পলিউশনও কিন্তু এই গাছপালা ইত্যাদি কমায়। এটা যেহেতু অনেকগুলো পলিউশন দিয়ে যেহেতু সারাউন্ডেড, তাহলে সবগুলার একটা সিঙ্ক হিসেবে কিন্তু এই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের বিশাল যে একটি ইকোসিস্টেম, সেটা কিন্তু ব্যাপক ভূমিকা রাখছে। কি পরিমাণ দর্শনার্থী প্রতিদিন এখানে ভিজিট করে, এরকম কোনো ডাটা কি আপনাদের কাছে আছে কিনা? ঢাকা সিটিতে একটু নিঃশ্বাস নেওয়ার মতো, সিটির ভিতরে একটু নিঃশ্বাস নেবে, সেটার জন্য একটা খোলামেলা জায়গার কিন্তু বড়ই অভাব। যে দু একটি স্পেস আছে, সেই দু একটি স্পেসে কিন্তু অনেক ধরনের সমস্যা কিন্তু আছে। তো যে কারণে আসলে মানুষের কাছে এটা লেজার
বা একটু একটু প্রাকৃতিক একটু বিনোদন নিবে বা একটু বুক ভরে দম ভরে একটু শ্বাস নিবে। ইভেন মিরপুর ওই এলাকায় যে ইস্টার্ন হাউজিং, রূপনগর, মিরপুর 1 ওই এবং হচ্ছে ওই পাশে যে বেড়িবাঁধ, ওই অঞ্চলের যে নিকটবর্তী যে জনগণ, তারা কিন্তু প্রতিদিন ভোরবেলা প্রায় 1000 কানেকের মতো মানুষ কিন্তু কি প্রতিদিন এই স্বাস্থ্যসেবা নিচ্ছেন প্রাতঃভ্রমণের মাধ্যমে। এক বছরে প্রায় 7 লাখ 8 লাখ মতো মানুষ কিন্তু এখানে ভিজিট করে। এবং এর মধ্যে কিন্তু আপনার একটা সময় শুধুমাত্র হয়তো গ্রাম থেকে আসছে, হ্যাঁ, চিড়িয়াখানা দেখবে, এই পাশাপাশি বোটানিক্যাল গার্ডেন দেখবে, এই ধরনের মানুষ বেশি ছিল, স্টুডেন্ট, এই ধরনের ভিজিটর কিন্তু আগে বেশি ছিল। তবে এখন কিন্তু আশ্চর্যজনকভাবে কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে গত 1 বছর 1.5 বছর 2 বছর এরকম সময় ধরেই কিন্তু এখানে কিন্তু মানুষ কিন্তু গবেষণার জন্য যাচ্ছে, শেখার জন্য যাচ্ছে, ইভেন কিন্তু ফ্যামিলি ট্যুর করছে, বাচ্চা কাচ্চাকে কোন গাছ কি সেটা চিনাবে। আবার অনেক মানুষ যারা হচ্ছে কি বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রজাতির উদ্ভিদ এই সম্পর্কে জানতে চাই। সম্প্রতি এমবাসি অফ জাপান ওনাদের কিন্তু কোনো এই ফ্লাওয়ারিং গার্ডেনিং করবে বা ওনারা অর্কিড গার্ডেনিং করবে, এগুলোর জন্য কোনো টেকনিক্যাল লোক নাই। ওনারা চিন্তা করলেন যে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন আসলে এটাই তো হচ্ছে একটা এরকম প্রতিষ্ঠান, ওনারা পারবেন। তো ওনারা আমাদের সাথে কোলাবোরেশনে বলছেন যে আমাদের এই গার্ডেনটা আপনাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে করে দিতে হবে। বিশেষ করে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের যে ফিলোসফি, সেই ফিলোসফিটা কিন্তু ঢাকাবাসী কিন্তু এখন বুঝতে শুরু করেছে এবং সেটার প্রতিফলন আমরা কিন্তু দর্শনার্থীদের অ্যাটিটিউড, তাদের আগমন, এই বিষয়গুলো নিয়ে মধ্যে দেখতে পাচ্ছি। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পারি যে এরকম ন্যাশনাল যে সাইটগুলো বা গার্ডেনগুলো থাকে, তারা বিভিন্ন অ্যাক্টিভিটি রাখে বা দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য এদের সংখ্যা বাড়ে, বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। এরকম কোনো উদ্যোগকে আপনারা নিচ্ছেন কিনা যে বাচ্চাদের জন্য কোনো কর্নার বা বিদেশি দর্শনার্থীরা যাতে এখানে ভিজিট করতে আসে, দেশীয় যাতে আসে, তো তাদের জন্য কোনো নতুন উদ্যোগ বা ইনিশিয়েটিভ আপনারা নিচ্ছেন কিনা? গাছপালা, পশু পাখি, আপনি যেটার কথাই বলেন না কেন, সবই তো মানুষের জন্য। আলটিমেটলি মানুষকে এখানে কাউন্ট করতে হবে। মানুষ কাউন্ট না হলে কিন্তু অন্য কিছুও কিন্তু বাঁচবে না, এবং মানুষ কাউন্টেবল থাকার জন্য কিন্তু অন্য কিছুকে বাঁচিয়ে রাখাও কিন্তু মানুষের দায়িত্ব। বোটানিক্যাল গার্ডেন থেকে যে আমরা যে সাপোর্টগুলো মানুষকে যে দিয়ে থাকি, হ্যাঁ, তো সেটা আমরা নগরী হিসেবে একটা যেমন ইকোসিস্টেম সার্ভিস আমরা দিয়ে থাকি, তেমনি আমরা ইন্ডিভিজুয়াল যে ভিজিটর বা ট্যুরিস্ট, তাদেরকে আমরা কোন ধরনের সাপোর্ট দিচ্ছি বা তাদের জন্য আমরা কী অ্যারেঞ্জমেন্টটা করছি, সেটা কিন্তু খুবই ভাইটাল। না হলে মানুষকে এই প্রকৃতিমুখী বা গার্ডেনমুখী বা ন্যাচারাল লার্নিংয়ের প্রতি আগ্রহী করে তোলা যাবে না। তো এই যে গাছও যে একটা দেখার বিষয়, এটাও যে একটা শিকার বিষয়, এই জিনিসগুলো কিন্তু ওয়ার্ল্ড ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু স্বীকৃত, এবং কমিউনিটি কিন্তু কি ইভেন পেমেন্টের মাধ্যমে, পেইড কোর্সের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। বিশ্বের বিভিন্ন বোটানিক্যাল গার্ডেনে যে প্র্যাকটিসগুলো করা হয়, এগুলো যখন আমি সার্চ করছিলাম, আমি দেখলাম যে খুব চমৎকার চমৎকার কিছু প্র্যাকটিস কিন্তু কমিউনিটির জন্য রাখা হয়। যেমন সিলভোথেরাপিস্ট নামে কিন্তু একটা টার্ম আছে, যেটা হচ্ছে ফরেস্ট থেরাপি দেওয়া হয় মানুষকে, এটার মাধ্যমে তার ওয়েলনেসকে ঠিক রাখা হয়। তারপরে এই ধরনের সার্টিফাইড হর্টিকালচারাল প্র্যাকটিশনার ফর ফিজিক্যাল ওয়েলনেস, এই ধরনের কিন্তু বেশ প্রোগ্রাম আছে। বিশেষ করে এখন তরুণ প্রজন্ম কিন্তু এখানে কি হয়েছে, সম্পৃক্ত হয়েছে। সকলের চাওয়া যে এটাকে একটা ওয়ার্ল্ড ক্লাস, এটা আপিলিং একটা বোটানিক্যাল গার্ডেন হবে। মানুষ নিজ থেকেই ওখানে যাবে, প্রকৃতির কাছে অটোমেটিক ছুটে যাবে, প্রকৃতিকে এনজয় করবে, প্রকৃতিকে দেখবে, তাকে ডিস্টার্ব করবে না, এবং তার কাছ থেকে শিখবে। এই জন্য এই যে যারা গবেষক, যারা গবেষণা করতেছেন, তাদের জন্য আসলে কি কি ফ্যাসিলিটি আপনারা অফার করছেন? কেউ যদি গবেষণা করতে চায় কোনো উদ্ভিদ নিয়ে, ইভেন এটা যেহেতু একটা ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম, একটা এরিয়া হিসেবে কাজ করছে, একটা ফরেস্ট ল্যান্ডের মতো, এখানে ওয়াইল্ড লাইফও আছে। তো ওয়াইল্ড লাইফ নিয়েও যদি কেউ গবেষণা করতে চান, তাহলে পরিচালক বরাবর একটা আবেদন দিতে হয় সুপারভাইজারের অনুমতি নিয়ে। তারপর হচ্ছে আমরা ওনাকে গবেষণার সাপোর্ট দেওয়ার জন্য যা যা করা দরকার, আমরা সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকি। ইভেন যদি কোনো রিসোর্স পার্সন দেওয়া লাগে, আমরা সেই ধরনের আমরা ব্যবস্থাও নিয়ে থাকি। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলতে চাই যে ওয়ান হেলথ, ওনারা হচ্ছে ব্যাট বা বাঁদুড়ের স্বাস্থ্য নিয়ে একটা গবেষণা করবেন। তো এই বাঁদুড়ে এই জিনিসটা যেহেতু রাতে গবেষণা করার বিষয়, তো সাধারণত বোটানিক্যাল গার্ডেনে রাতে আমরা কোনো কিছু পারমিট দিয়ে থাকি না। নকচার্নাল যে নিশাচর যে আরবান ওয়াইল্ড লাইফটা আছে, তাদের যে হ্যাবিটেট হিসেবে যাতে আনইন্টারাপ্টেডভাবে ইউজ হয় এবং তাদের রিপ্রোডাকশনে যাতে কোনো ডিস্টার্ব না হয়, আমরা এই ধরনের জন্য আমরা রাতে আমরা কোনো পারমিশন দিয়ে থাকি না। কিন্তু আমরা এই যে গবেষণা পারপাসে যদি হয় এবং সেটা যদি প্রপার অথরিটির মাধ্যমে আসে, আমরা এই সুযোগ সুবিধাটাও দিয়ে থাকি। এখানে কিছু খুবই সংরক্ষিত এবং সেন্সিটিভ কিছু এরিয়া আছে, যেমন আমাদের একটা ক্যাকটাস হাউস আছে, এটা খুবই সমৃদ্ধ। তারপর অর্কিড হাউস আছে, বিভিন্ন ফার্ন হাউস, নেট হাউস আছে, এগুলো খুবই সমৃদ্ধ। তো ওসব জায়গায় আমরা সচরাচর নর্মাল
ভিজিটরদেরকে ওভাবে অ্যালাউ করি না, কিন্তু কেউ যদি স্পেসিফিক ওই আইটেম বা ওই বিষয়গুলো নিয়ে গবেষণার বিষয় থাকে তাহলে আমরা ওনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে থাকি, এবং সেটা যতদিন গবেষণার ব্যাপ্তি থাকবে আমরা ওভাবেই অ্যাকোমোডেট করার চেষ্টা করি। ইভেন যদি কোনো রিসার্চারের যদি প্রয়োজন হয় যে ওখানকার কোনো ফ্লোরাল ডাটা, কোনো ফনা ডাটা যদি প্রয়োজন হয়, আমাদের কাছে যেটুকু কম্পাইলেশন আছে আমরা ওগুলো তাকে প্রোভাইড করে ওভাবে সহযোগিতা করার চেষ্টা করি। ইভেন এভাবে কিন্তু আমরা বেশ কিছু বিদেশে অক্সফোর্ডে বা বিভিন্ন দেশেও কাজ করছে, এই ধরনের বোটানিক্যাল গার্ডেন নিয়ে রিসার্চ করছে, এই ধরনের অনেক মানুষকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু কি আমাদের কাছে যখন আবেদন দিয়েছে আমরা কিন্তু ওনাদেরকে কি সাপোর্ট দিয়েছি, সহযোগিতা করেছি এবং ডাটা ইনফরমেশন আমরা এগুলো সাপ্লাই করেছি। বোটানিক্যাল গার্ডেনের মাঝখানে কিছু কনফিউশন ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বা বেশ কিছু সমস্যা সেখানে পরিলক্ষিত ছিল, তো এই বিষয়গুলো এখন আসলে কি অবস্থায় আছে বা আপনারা কিভাবে ট্যাকেল করছেন? বিশেষ করে ঢাকা মহানগরীর যারা আমরা বাসিন্দা আছি এবং পাশাপাশি এই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনটা যেহেতু পুরো দেশবাসীর জন্যই একটা সেন্টার, একটা প্লান্ট লার্নিংয়ের জন্য, তাহলে এটাতে আসলে আমি বলবো যে এটা সবাই আসা উচিত এখানে। তো আসলে এখানে আসলে কি পাবে মানুষ? আসলে সরাসরি যেটা পাচ্ছে একটা পিওর, একটা নির্মল একটা পরিবেশ পাচ্ছে, সেখানে সে এনজয় করতে পারছে। পাশাপাশি হচ্ছে কি সে গাছ সম্পর্কে, বন্য প্রাণী সম্পর্কে, সবুজ সম্পর্কে এবং এই যে পরিবেশের আমাদের হিউম্যানের উপর যে ইম্প্যাক্ট আছে, যে একটা কন্ট্রিবিউশন আছে, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ধারণা পেতে পারে বা জানতে পারে। তো আমি বলবো যে আসলে আইন শৃঙ্খলা এখন একেবারে পুরোপুরি এখানে আমরা নিরাপদ, সেটা আমরা বলতে পারি। এখানে আগে যে একটা অশালীন বলে যে এখানে একটা অপবাদ ছিল, সেটা তো আসলে মানুষই এটাকে অশালীন করেছিল, আর মানুষই আসলে এটাকে এখন কি অনেকটাই আপনার পজিটিভ পারপাস ইউজ করছে। আপনাকে সম্প্রতি আমাদের একটা ইনোভেশনের কথা বলি, সেটা হচ্ছে আসলে ঢাকায় যারা বসবাস করে এখানে খালি পায়ে যে আপনার মাটির উপর দিয়ে হাঁটবে, এই ধরনের কোনো একটা পিওর একটা সয়েল বা ন্যাচারাল গ্রাস, মানে যেখানে কোনো ইট নাই, পাথর নাই, কাটা নাই, কোনো প্লাস্টিক নাই, কোনো কাচের ভাঙা অংশ নাই, এই ধরনের কিন্তু সয়েল কিন্তু আপনার নাই। তো যে কারণে বোটানিক্যাল গার্ডেনে যেহেতু স্পেস আছে, আমরা কিন্তু কি এই গত কয়েক মাস ধরে আমরা চেষ্টা করে আমরা একটা বেয়ারফুট ট্রেল, মানে খালি পায়ে মাটির উপর দিয়ে হাঁটার একটা রাস্তা কিন্তু তৈরি করেছি, এবং ওইখানে কিন্তু আমরা মানুষের ব্যাপক কিন্তু কি সাড়া দেখতে পাচ্ছি, আগ্রহ দেখতে পাচ্ছি, এবং মানুষ গিয়ে কিন্তু ওখানে কি কাদার অংশ আছে, পাথরের অংশ আছে, গাছের অংশ আছে, তারপর হচ্ছে আপনার এই যে বালি আছে, হ্যাঁ, তারপর পানি সাবমার্সিবল এরিয়ার ভিতর দিয়ে হেঁটে যাওয়ার বিষয় আছে। মানুষ কিন্তু এখন এই জিনিসগুলোকে নেচারের সাথে কানেকশনে সেটাকে কিন্তু রিথিঙ্ক করছে এবং রিফিল করছে মানুষ। যারা আসলে ট্যুরিস্ট যাচ্ছে তাদের জন্য ভিতরে রিক্রিয়েশনের ব্যবস্থাগুলো আছে কিনা, তাদের জন্য ফুড, যেহেতু বড় একটা এলাকা, তো মানে তারা যখন ঢুকছে একটা লং টাইমের জন্য হয়তো ঢুকছে, তো সেখানে মানে খাওয়া দাওয়া, তারপরে নিরাপদ পানির ব্যবস্থা, তারপরে ওয়াশরুম, এই ব্যবস্থাগুলো ভিতরে এখন কিরকম আছে? তো দর্শনার্থী ওনারা যেহেতু প্রতিনিয়ত যাচ্ছেন, প্রায় প্রতিদিন যেহেতু 1000, 1500, 2000-এর উপরে যেহেতু মানুষ যাচ্ছেন, তাহলে ওনাদের জন্য যে বেসিক যে ফ্যাসিলিটিসগুলা, আমরা এই বেসিক ফ্যাসিলিটিসগুলো মোটামুটি আমরা কমফোর্টেবলি আমরা মেনটেন করার চেষ্টা করছি। এখানে গেটটা ইজারা প্রদানের মাধ্যমে মেনটেন করা হয়। আর ফুডিং সিস্টেমটা এটা খুবই আসলে ইন্টারেস্টিংলি যদি আমি বলতে চাই, এটা যেহেতু ওয়াইল্ড লাইফেরও একটা হ্যাবিটেট, এই বোটানিক্যাল গার্ডেনটা, এখানে কিন্তু ফুড জিনিসটা আসলে খুবই রেস্ট্রিক্টেড হওয়া উচিত। এখন আমি ওখানে যখন যাই দায়িত্ব নিই, তখনও আমি কিন্তু ওখানে কোনো শেয়ালের আওয়াজ কিন্তু শুনিনি। তো ওটা নিয়ে আমি কিন্তু প্রতিদিন আমি চিন্তা করতাম যে এখানে আমি শুনলাম যে এই মানুষ অভিজ্ঞ যারা আছেন, দীর্ঘদিন যারা ওখানে কাজ করছেন, তাদের থেকে আমি জানতে পারলাম এখানে শিয়ালের একটা হিউজ পপুলেশন কিন্তু আছে। মানুষ এবং বন্যপ্রাণী এত আধুনিক একটা সভ্যতার মধ্যে এত কাছাকাছি কিন্তু সহ অবস্থান, এটা খুবই আসলে একটা কি অন্যরকম একটা বিষয়। তো এটা আসলে শিয়ালটা হারিয়ে যাওয়ার জন্য আমি যে স্পেসিফিক কারণগুলো আইডেন্টিফাই করতে পেরেছি, সেটা হচ্ছে এইটা আগে আসলে মানুষ এটা বোটানিক্যাল গার্ডেন নামে জানতো কিন্তু ওভাবে ইউজ করতো না। এটা একটা পিকনিক স্পট, এটার একটা ক্যারিং ক্যাপাসিটি আছে, কিন্তু এর চেয়ে বেশি মানুষ এসে এখানে বাস নিয়ে ঢুকে এখানে রান্না করে, আপনি যখন এখানে যথেষ্ট উচ্ছিষ্ট ফেললেন অর্গানিক ওয়েস্টের, তখন কিন্তু এখানে কি শহরে কিন্তু আপনার কুকুরের অভাব নাই। এই কুকুরের পপুলেশনটা কিন্তু যে দেয়াল ভাঙা আছে টপকে নিচ থেকে কিন্তু এখানে ঢুকছে। যখন কুকুরের পপুলেশন যখন আপনার বেড়ে গেল, শিয়ালের পপুলেশন কিন্তু কি ড্রাস্টিক্যালি কমে গিয়েছিল। তো আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশে কিন্তু আমরা 1 বছর ধরে আমরা বনভোজন, পিকনিক, এই জিনিসগুলোকে আমরা কিন্তু কি চরমভাবে কিন্তু আমরা কঠোরভাবে কন্ট্রোল করেছি। তার মানে যে আমরা মানুষকে ফ্যাসিলিটিস দিচ্ছি না তা না, মানুষকে আমরা আমাদের এখন ছোটোখাটো একটা জায়গা আছে ভিজিটর সেন্টার, সেখানে আমরা তাদেরকে আহারের ব্যবস্থাটা আমরা ওখানে সেরে ফেলতে বলতে, এবং হচ্ছে ওনাদের যে ওয়েস্ট আছে সেটা তাদের ভেহিকেলে আমরা বাইরে নিয়ে যেতে বলি, এবং বাইরে ওনারা
সাউন্ড পলিউশন ছাড়া, গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া, খাবার খাওয়া ছাড়া অন্যান্য অ্যাক্টিভিটিস, খেলাধুলা, ঘুরে দেখা, এই কাজগুলো কিন্তু কি ভিজিটররা করতে পারছেন। আগামী দিনগুলোতে বোটানিক্যাল গার্ডেন নিয়ে আপনাদের কোনো প্ল্যানিং আছে কিনা? 5 বছর, 10 বছর, 15 বছর পরে এটাকে আরও কিভাবে মাল্টিপারপাস ইউজ করা যায় এবং আরও আন্তর্জাতিক ভাবে এটাকে আরও উন্নত করা যায় সে বিষয়ে? আমাদের এই যে সম্পদ, বাংলাদেশের সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বন। কারণ এই বনটা এমন একটা আবাসস্থল, এমন একটা ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম, যেটা কিন্তু কি মানুষকেও ধারণ করছে, বন্য প্রাণীকেও ধারণ করছে, তাদের জন্য যে বেঁচে থাকার জন্য যে মৌলিক উপকরণ, যে নিঃশ্বাস, তারপর হচ্ছে যে ফুড, এই বিষয়গুলোকে কিন্তু বন ধারণ করছে। এবং এই যে আমাদের ফুড ওয়েব এবং যে ইকোসিস্টেমের মধ্যে যে বিভিন্ন খাদ্যজালের যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে যে ইন্টার কানেকশন বা লিঙ্ক আছে, এই বিষয়টা কিন্তু অটোমেটিক, আপনার কোনো অর্ডার ছাড়া, কোনো কিছু ছাড়া কিন্তু নিজের উদ্যোগেই কিন্তু বন কিন্তু এই জিনিসটাকে টিকিয়ে রাখছে। তো আমাদের ইতিহাস যতদিন থাকবে পৃথিবীতে, ততদিন বনকে থাকতে হবে। তো এই বোটানিক্যাল গার্ডেন এটাও কিন্তু একটা একখণ্ড বন। এটা বিশেষ করে আমি বলবো, এটা ঢাকা নগরীর মানুষ এটাকে কি ঢাকা নগরীর ফুসফুস হিসেবে কিন্তু এটাকে জানে। তো আপনি যদি অদ্ভুতভাবে আপনি যদি এই ফুসফুসটাকে মানবদেহের ফুসফুসের সাথে মিলান, তাহলে মানবদেহের ফুসফুসের কিন্তু দুইটা পার্ট আছে, একটা লেফট লোব আর আছে একটা রাইট লোব আছে। তো ঠিক আমাদের ঢাকা সিটিতেও কিন্তু ঠিক অনুরূপভাবেই কিন্তু কি ফুসফুসের মতোই কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনটা আছে, একটা দক্ষিণ সিটি কর্পোরেশনে, একটা উত্তর সিটি কর্পোরেশনে। এবং এই দুইটা মিলেই কিন্তু এখানে একটা কিন্তু ইকোসিস্টেম আছে। যদি এখানে সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক ইত্যাদির একটা কি ঢাকা ভার্সিটির যে গ্রিন এরিয়া, তারপর যে ক্যান্টনমেন্টের যে গ্রিন এরিয়া ইত্যাদির একটা ইন্টিগ্রেটেড কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। তবে এটা সাফিসিয়েন্ট না। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনকে এটাকে যেমন সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মাধ্যমে এটার হেলথটাকে ইমপ্রুভ করতে হবে এবং এটাকে আরও 1000 বছর, 2000 বছর আরও বেশি এটাকে যাতে আমরা টিকিয়ে রাখতে পারি, এটাকে ভবিষ্যতে যাতে আমরা লং রানে এটাকে আমরা সাস্টেনেবলি ম্যানেজ করতে পারি, ওই ধরনের ব্যবস্থাপনায় যেমন আমাদেরকে যেতে হবে, ঠিক এই বোটানিক্যাল গার্ডেন এর সাপোর্ট নিয়ে ঢাকা সিটিকেও কিন্তু কি আপনার গ্রিনিংয়ের আওতায় আনতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য। দর্শক, এতক্ষণ আমরা জানছিলাম আমাদের যে জাতীয় বোটানিক্যাল গার্ডেন আছে তার সম্পর্কে, এবং বোটানিক্যাল গার্ডেনে আসলে এত বড় একটা এরিয়া তারা ঢাকা শহরের ফুসফুস হিসাবে কাজ করছে। তো দর্শকদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে বোটানিক্যাল গার্ডেনের যে পরিবেশ সেটা সংরক্ষণ করা শুধু যে অথরিটি আছে তাদের দায়িত্ব না, আমাদের একই সঙ্গে দায়িত্ব, এবং একই সঙ্গে এই বোটানিক্যাল গার্ডেনের পরিবেশ রক্ষা করা এবং এটা যাতে আরও টিকে থাকে এবং বনায়নে যাতে তারা ভূমিকা রাখতে পারে সেজন্য আমাদেরও সচেষ্ট থাকতে হবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।